नाम भूत.com with Russell. ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর ঘড়িতে সময় এই মুহূর্তে 11টা বেজে 8 এবং আমি রাসেল পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকবো। কোথাও কোথাও শীতের আগমনী বার্তা, কেউ কেউ বলছেন শীত কিছুটা অনুভূত হচ্ছে, কেউ কেউ বলছেন শীত আসছে না কেন, গরম কাপড় এখনো বের করতে পারছি না কেন। এইরকম একটা মুহূর্তে আমরা শুরু করছি আমাদের আজকের এই এপিসোডটির নাম খুবই অদ্ভুত, শীতল ভূত। এবং শীতল ভূত কি বা শীতল জিনিসটা কি হয়তো অনেকে জানেন, কিছু কিছু এলাকায় এরা বেশ পরিচিত, কিছু কিছু এলাকায় হয়তো পরিচিত নয়, এবং তারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে কি এই শীতল ভূত। আজকে আমরা বেশ কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। অনুগ্রহ করে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রিপশনটা করে নেবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে ফেলবেন, কারণ আপনারা জানেন যে এখন শুধুমাত্র বৃহস্পতিবার বা শুক্রবারই নয়, সপ্তাহের অলমোস্ট এভরিডে উই হ্যাভ সামথিং ফর ইউ। সো এটা যদি আপনি জানতে চান তাহলে ডেফিনেটলি ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড আপনারা নোটিফিকেশান পেতে হলে জাস্ট ক্লিক দ্য বেল আইকন টু গেট অল দ্য নোটিফিকেশনস। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শুনবেন, ভালো লাগবে আপনাদের। যারা ঘটনা পাঠাতে চান তারা ঘটনা পাঠান russell.booth.com@gmail.com। প্রচুর ঘটনা পাচ্ছি আমরা এবং প্রচুর সাবস্ক্রিপশনও হচ্ছে এবং আমরা চেষ্টা করছি। আমি সবসময় যে কথাটা বলি, এখনও বলতে চাই, আমি হচ্ছে আপনাদের সবচাইতে বড় ফ্যান, কারণ আমার কোনো অস্তিত্বই থাকতো না যদি আপনারা না থাকতেন। এই এতগুলো বছর ধরে, অলমোস্ট 15 বছরের বেশি হয়েছে আপনারা সবাই আমার সঙ্গে আছেন, আর সেই কারণেই আমি পথ চলতে পারছি, সেই কারণেই প্রেরণা পাচ্ছি, সেই কারণেই সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি। আশা করছি সামনের সময়গুলোতেও ঠিক একইভাবে আমি পাশে পাবো আর আপনি পাশে পাবেন আপনার সবচেয়ে বড় ফ্যান আমাকে। আমরা চলে যাব আজকের প্রথম ঘটনায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শব্দটা ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব ঘটনায়, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমার নাম মোহাম্মদ আবির। দয়া করে আমার ঠিকানাটা প্রকাশ করবেন না। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। গত 2015 সাল থেকে শুনছি ঘটনা পাঠাবো করেও পাঠানো হয় না। এই ঘটনাটা আমার অনেক দিন থেকেই পাঠানোর ইচ্ছে ছিল, কিন্তু আলসেমির কারণে পাঠাতে পারিনি। কিন্তু আজ সব আলসেমি ভুলে লিখতে বসলাম। ভালো লাগলে দয়া করে পড়ে শোনাবেন। আমি চাই এই ঘটনাটি রাসেল ভাই পড়ে শোনান, কারণ তার কণ্ঠে ঘটনা শোনার মজাই আলাদা। ঘটনাটি ঘটেছে আমার এক দূর সম্পর্কের দাদা ভাইয়ের সাথে। 1986 কি 87 সাল, তার বয়স তখন 17 কি 18। সঙ্গত কারণে আমি তার নাম বলতে পারছি না। এই ঘটনায় যাদের নাম ব্যবহার করব সবই ছদ্মনাম। ঘটনা শুরু করা যাক। অনিচ্ছাকৃত বানান ও শব্দ চয়নে ভুল হলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া উচিত। আমাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি বলতে পারছি না। আমাদের গ্রামটি খুবই প্রত্যন্ত একটি এলাকায়, যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। মাত্র 4 থেকে 5 বছর হবে এখনো বাড়িতে বিদ্যুৎ নেই, তাই বুঝতেই পারছেন কিরকম প্রত্যন্ত এলাকা। যাই হোক, আমাদের গ্রামের সিস্টেমটা হলো একসাথে অনেকগুলো বাড়ি, মানে 30-40টা বাড়ি, তারপরে 5-6 কিলো এরিয়ার মধ্যে কোনো বাড়িঘর নেই, তারপরে আবার কিছু বাড়ি। আমরা যেই পাড়ায় থাকি সেই পাড়া থেকে 3 কিলোমিটার দূরে একটি কবরস্থান। কবরস্থানটি কত পুরনো কেউ বলতে পারে না। কবরস্থানের আশেপাশে দূর দূরান্তে কোনো বাড়িঘর নেই, কিন্তু কবরস্থানের দেয়ালগুলো পাকা করা। আমার ভাই তার 3 জন বন্ধু ছিল। তারা অনেকগুলো বন্ধু ছিল, কিন্তু তার মধ্যে প্রিয় বন্ধু ছিল 3 জন। তারা 3 জন সবসময় একসাথে সব জায়গায় যেত, আড্ডা দিত। 3 জনের মধ্যে একজনের নাম ছিল রফিক, আর একজনের নাম শিমুল। আমার দাদা ভাইয়ের নাম ছিল কবির।
তারা প্রায়ই অনেক রাত পর্যন্ত আড্ডা দিত, বিভিন্ন জায়গায় আড্ডা দিত, মাঝে মাঝে অনেক ভৌতিক জায়গাতেও গিয়েছে, কিন্তু কোনোদিন কিছু হয়নি। তখন ছিল শীতের দিন, 6টা কি 7টা বাজলেই মানুষ তখন ঘুমিয়ে পড়ত। একটা কথা বলা উচিত যে তারা তিনজনই ছিল প্রচণ্ড সাহসী, তবে তার মধ্যে কম সাহসী ছিল শিমুল। একদিন রফিক হঠাৎ বলল যে চল আজ রাতে ওই কবরস্থানে গিয়ে আড্ডা দিব। আমার ভাই রাজি হয়ে গেলেও শিমুল যেতে রাজি হচ্ছিল না, কারণ সেখানে আরো অনেক কিছু ঘটেছে অনেকবার। তো শিমুলকেও রাজি করানো হলো, তারা একরকম সাহস দেখানোর জন্যই রাতের বেলা যেতে চাচ্ছিল। চিন্তা করলো 7টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়লে তারা 8টার দিকে রওনা দেবে এবং সেখানে যেতে 1 ঘন্টার মতো লাগবে। তারা তাদের সাথে 1 প্যাকেট বিড়ি নিল, ভাবলো ওখানে গিয়ে খাবে, কিন্তু তারা এখানে একটা ভুল করে বসলো। তারা যেতে যেতেই সব বিড়ি খেয়ে ফেলে এবং তাদের কাছে কোনো প্রকার টর্চ ছিল না। সেকালে হ্যারিকেনের চল ছিল, আর বাড়িতে শুধুমাত্র একটি হ্যারিকেন ছিল যা মার কাছে ছিল, তাই সেই হ্যারিকেন নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নিকষ ঘোর অমাবস্যার অন্ধকারের মধ্যে তারা 3জন নির্জন পথ দিয়ে হেঁটে যাচ্ছে। কবরস্থানে যেতে আর মাত্র 3-4 মিনিট বাকি। তখনই শিমুল হঠাৎ করে কিছু একটার সাথে জোরে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। তারা দুজন নিচ থেকে তাকে উঠিয়ে জিজ্ঞেস করলো কিসের সাথে ধাক্কা খেয়েছে। সে বলল, আমার মনে হয় সামনে কোনো দেয়াল, আমি সেই দেয়ালের সাথে প্রচন্ড জোরে ধাক্কা খেলাম। তারা বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দিল না। কবরস্থানের সামনে গিয়ে উপস্থিত হলো। আজকে কবরস্থানটাকে কেমন যেন গম্ভীর আর অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে যেন অন্ধকারের মধ্যেই আরো অন্ধকার সেই কবরস্থানের মধ্যে। হঠাৎ করেই কবিরের মনে হলো তার পায়ের পাশ দিয়ে জোরে কিছু একটা চলে গেল। সেদিকে ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। সেই জিনিসটাকে নিতান্তই একটি মনের ভুল ভেবে সামনে এগোতে যাবে, তখনই একটা গড়গড় আওয়াজ আসে তার হাতের ডান পাশ থেকে। কবির ডান পাশ দিয়ে হাঁটছিল, মধ্যে ছিল রফিক এবং বাম পাশে ছিল শিমুল। কবির তার ডান পাশে ঘুরে যে দৃশ্যটি দেখতে পেল, সেটি দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল যে একটি পোড়া লাশ, তার অর্ধেক শরীর কাফন দিয়ে মোড়ানো, সে নামাজে রুকু দেওয়ার মতো দাঁড়িয়ে আছে। তাদের দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। কবির সাথে সাথে বাম পাশে ফিরল এবং দেখল যে রফিকও ভয়ে খুব খারাপ অবস্থায় চলে গেছে, কিন্তু শিমুল কিছুই দেখেনি। সে শিমুলকে বলল, যত যাই হয়ে যাক ডান পাশে ফিরে তাকাস না। তখনই ওই পোড়া লাশটা জোরে একটা চিৎকার দিল। সবাই ভয়ে প্রাণপণে ছুটল। তারা যতক্ষণ দৌড়ালো মনে হলো পেছনে খুব বড় একটা কিছু দৌড়াচ্ছে এবং তাদের পেছন পেছন ধপধপ একটা শব্দ আসছিল। 5 থেকে 10 মিনিট দৌড়ানোর পর তারা একটি বাগান দেখতে পেল। এই বাগানটি তাদের পরিচিত, এটি হাজি বাড়ির বাগান। বাগানের ভেতরে একটি কুঁড়ে ঘর রয়েছে। এই কুঁড়ে ঘরে বাগানের কাঠ কেটে রাখা হয়। বাগানের ওই কুঁড়ে ঘরে প্রায়ই অনেক মানুষ থাকে। বাগানের মালিকের বাড়িতে অনেকগুলো চাকর রয়েছে, তাদের 2-1 জন প্রায়ই এই বাড়িতে রাত কাটায়। তারা তৎক্ষণাৎ কিছু না ভেবে ওই বাগানের ভেতরে ঢুকে পড়ল। পেছন থেকে ওই আওয়াজটা কিছুটা কমে গিয়েছে। তখন বাগানের ওই ঘরের সামনে আসতেই তারা দেখতে পেল ভেতরে আলো জ্বলছে। তারা যেন প্রাণ ফিরে পেল। তারা কুঁড়ে ঘরের দরজায় গিয়ে কড়া নাড়ল, কিন্তু কেউ দরজা খুলল না। 3-4 বার কড়া নাড়ার পর তারা ওই বাড়ির বারান্দায় বসে পড়ল। তখনই ভেতর থেকে একজন দরজা খুলল। সালাম চাচা একটি হারিকেন নিয়ে বের হয়েছে। সালাম চাচা হচ্ছে আমার ভাইয়ের দূর সম্পর্কের চাচা, আর ওই বাড়ির বাগানের মালিকের একজন বড় চাকর। সালাম চাচা তাদের এই অবস্থা দেখে জিজ্ঞেস করলো যে কি হয়েছে তাদের। তারা বলল তারা কবরস্থানের সামনে দিয়ে আসছিল, তখন কিছু একটা দেখে তারা ভীষণ ভয় পেয়েছে। সালাম চাচা তাদেরকে বলল যে এত রাতে ওখান দিয়ে আসাটা তাদের একেবারেই ঠিক হয়নি, জায়গাটি ভালো না। শিমুল বলল, চাচা আমি একটু পানি খাবো। সালাম চাচা ভেতর থেকে একটি স্টিলের জগ নিয়ে আসলেন, হ্যারিকেন নিয়ে আসলেন তাদের জন্য। বাগানের একদম কোনায় একটা টিউবওয়েল ছিল, টিউবওয়েল থেকে পানি আনতে গেলেন এবং তাদের ভেতরে গিয়ে বসতে বললেন। চাচা হ্যারিকেন নিয়ে যাওয়ার পর পুরো জায়গাটা আবার অন্ধকারে ছেয়ে গেল। তারা উঠে ঘরে যেতে যাবে এমন সময় খুব বাজে একটা মাংস পচা গন্ধ তাদের নাকে এসে লাগলো। তারা কোনো রকম নাক ধরে ঘরের ভেতরে গেল, কিন্তু ঘরের ভেতরে যে তাদের জন্য চরম ভয়টা অপেক্ষা করছে সেটা তারা বুঝতে পারেনি। তারা ঘরের ভেতরে গিয়ে বাইরের হালকা আলোতে দেখতে পেল চৌকির ওপরে একটা লাশ শোয়ানো।
যার অর্ধেক শরীর কাফনের কাপড়ে ঢাকা। এই দৃশ্য দেখে তারা নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলল। তাদের মুখ থেকে যেন একটি কথাও বের হচ্ছে না। এমন সময়ে সেই লাশটা তাদের দিকে ঘুরে চোখ মেলে তাকালো, আর চোখ থেকে তার যেন আগুন ঝরছে। তারা তিনজনই আল্লাহ বলে দৌড় দিল এবং দৌড়ানোর সময় অনুভব করল যে তাদের পেছনে এখন আর একজন নয়, 3-4 জনের দৌড়ানোর আওয়াজ আসছে। কবির একটু পেছনে ফিরে তাকিয়ে দেখল যে সেই পোড়া লাশটি এবং সামাদ চাচা তাদের পেছনে দৌড়াচ্ছে। এইভাবে তারা কতক্ষণ ধরে দৌড়িয়েছে বলতে পারবে না। সকালে যখন কবিরের জ্ঞান ফিরল তখন সে দেখতে পেল সে বাড়িতে, তার আশেপাশে অনেক মানুষ। তার শরীরে প্রচণ্ড জ্বর, সে কথাও বলতে পারছিল না। কিন্তু তারপরও কোনোভাবে তাকে জিজ্ঞেস করলো যে তারা কিভাবে এখানে এসেছে। মসজিদের মুয়াজ্জেমও ছিল। তিনি বললেন, আমি পাশের গ্রাম থেকে একটি কাজ সেরে মসজিদের দিকে যাচ্ছিলাম, তখনই দেখি যে তুমি রাস্তার উপরে পড়ে আছো এবং তোমার 2 জন বন্ধুর মধ্যে একজন পড়ে আছে। আকবর পুকুরের মধ্যে আর আরেকজন একটু দূরে রাস্তায় একটি গাছের সাথে হেলান দিয়ে সে বসেছিল। শিমুলের অবস্থা বেশি একটা ভালো না। সে পুকুরের পানিতে পড়ে অনেক পানি খেয়ে ফেলেছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবিরের 1 সপ্তাহ জ্বর থাকে, তারপর সে আস্তে আস্তে সুস্থ হতে থাকে। 10 দিনের মাথায় সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তখন সে জানতে পারে যে শিমুলকেও বাড়িতে নিয়ে আসা হয়েছে, সে সুস্থ, এবং রফিকও সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। এবং তারা দেখা করতে গেল একে অন্যের সাথে। তারা জিজ্ঞেস করলো সেদিন কি কি ঘটেছিল একে অন্যকে। আমি রফিকের ভাষায় বলছি, আমি দৌড়াতে দৌড়াতে এক সময় দেখলাম যে তুই হঠাৎ করে মাটিতে পড়ে গেলি। আমি আর শিমুল তখনও দৌড়াচ্ছিলাম। একটি অদৃশ্য শক্তি শিমুলকে হঠাৎ বাতাসে তুলে নিল এবং আকবরের পুকুরে আছড়ে ফেলল। সামাদ চাচাও সেই পোড়া লাশটির সাথে পুকুরের দিকে দৌড়ে আসছিল। আমি আর দৌড়ানোর শক্তি পাচ্ছিলাম না। একটা গাছের সাথে হেলান দিয়ে আমি বসে পড়লাম। তখনই দেখতে পেলাম যে দূর থেকে একটি হ্যারিকেনের আলো আমাদের দিকে এগিয়ে আসছে। দেখলাম সামাদ চাচার সেই লাশটি পুকুর থেকে উঠে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। তারপর আমার আর কিছু মনে নেই। আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি এবং জ্ঞান ফিরলে আমি নিজেকে বাসায় আবিষ্কার করি। মুয়াজ্জিন সাহেবের মুখ থেকে শুনি যে আমাকে কিভাবে এখানে আনা হয়েছে। তারপর তাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? ঘটনা এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু এখানেই শেষ হয়নি। এর পরেও তাদের সাথে আরো কিছু ঘটেছে। এই এপিসোডে সেটি পাঠাচ্ছি না, পরে কোনোদিন পাঠাবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা ভূত.com-এ প্রচুর ঘটনা পাচ্ছি এবং ঘটনাগুলো পড়েও শোনানোর চেষ্টা করছি। আমরা একদিন না, আমরা বৃহস্পতিবার, শুক্রবারের পাশাপাশি রবিবার এবং মঙ্গলবারেও আপনাদের নতুন এপিসোড উপহার দিচ্ছি। সেই কারণেই সব ঘটনাগুলো একা আমার পক্ষে পড়া সম্ভব নয়। আমি আহ্বান করছি যারা আপনারা ঘটনা পড়তে চান তারা ঘটনা পড়তে পারেন আমার সাথে। যারা কনফিডেন্ট তারা আপনাদের ভয়েস ক্লিপ রেকর্ড করে পাঠাতে পারেন। যারা নির্বাচিত হবেন তারা ঘটনা পড়বেন আমার সাথে। কিছুদিন আগে আমরা খুঁজছিলাম এরকম কিছু কণ্ঠস্বর। আমরা পেয়েছিলাম জুনায়েদকে। আজকে জুনায়েদ আমাদের ঘটনা শোনাবেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব জুনায়েদের ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, আপনারা ভালো লাগবে প্রতিটা মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি আমির আলী, আগে পাকিস্তানের কোন এক শহরে। রাসেল ভাই, আমি এর আগে কখনো ভূত.com বা ভূত FM কোনটাই শুনিনি। আমি বাংলা ঠিক বুঝতে পারি না। হ্যাঁ, হয়তো কিছু কিছু শব্দ বুঝতে পারলেও সেরকম ভাবে বুঝি না। তবে আপনার ব্যাপারে শুনেছি আমার প্রেমিকার কাছ থেকে। আমি পাকিস্তানে থাকলেও আমার প্রেমিকা বাংলাদেশে, আমি পড়ি ঢাকায় কোন একটা শহরে থাকে।
আর সময়ের সাথে সাথে আলাপনায় কোন একটা সময় আপনার কথা উঠে আসে, আপনার কথা জানতে পারি। ইউটিউবে সার্চ করে আপনার ভিডিওগুলো দেখতাম, সবার পাঠানো গল্পগুলো শুনতাম, আমার প্রচন্ড ভালো লাগতো। আর যদিও কিছুটা বুঝতে পারলেও বাকিটা বুঝতে পারতাম না। আমারও এমন একটা ঘটনা আছে, যখন আমি পরীর সাথে বলি তখন সে লিখতে বলে, কিন্তু ওই যে আমি বাংলা ঠিক বুঝছি না, তাই আমাকে পড়ে লিখতে সাহায্য করেছে। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। রাতের করাচি শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এক নিস্তব্ধ গ্রাম, দাদু শের। এই গ্রামের রাস্তা শেষ হয় এক পুরনো কবরস্থানের গেটে। কেউ জানে না এই কবরস্থান ঠিক কবে তৈরি করা হয়েছিল। শুধু একটা কথা প্রজন্ম থেকে প্রজন্ম চলে এসেছে, সন্ধ্যার পর ওখানে কেউ যায় না। এই কবরস্থানের চারপাশে গাছ, নিচে ঘন কুয়াশার, ভেতরে 1000 বছরের পুরনো কবর। গোটা জায়গাটা বাতাসে যেন জমে থাকে এক অজানা গন্ধে, পচা মাংস, স্যাঁতস্যাঁতে মাটি আর কোনো মৃত প্রাণীর শ্বাসের গন্ধ। গ্রামের প্রথম অঘটন ঘটে 1 বছর আগে। রাফিক নামের 10 বছরের এক বালক স্কুল শেষে আর বাড়ি ফেরেনি। তাকে শেষ দেখা গিয়েছিল কবরস্থানের পাশের রাস্তা দিয়ে যেতে। সন্ধ্যা হয়ে গেলে সবাই মিলে খুঁজতে বের হয়। মসজিদের মাইকে ঘোষণা, লন্ঠন হাতে লোকজন, পুলিশের টর্চ লাইট, কিন্তু কোনো চিহ্ন পাওয়া গেল না। শুধু দেখা গেল কবরস্থানের পিছনের দেয়ালের পাশে ছোট ছোট পায়ের ছাপ, আর সেই পায়ের পাশে ছিল কোনো অচেনা প্রাণীর লম্বা নখের দাগ। পুলিশ বলেছিল হয়তো কোনো বন্য কুকুর টেনে নিয়েছে, কিন্তু গ্রামের বয়স্করা বলেছিল না, এটা কুকুর না, এটা ওই জিনিসটা। ওই জিনিসটা শব্দটা তখন থেকে গ্রামে ফিসফিস করে ছড়িয়ে পড়ে। কেউ ঠিক জানে না সেটাকে কি বলা যায়, প্রাণী, জিন, নাকি শয়তান, নাকি কবরের অভিশপ্ত আত্মা। এরপর 1 মাস পর আবার একটা বাচ্চা হারিয়ে যায়, সাদিয়া, বয়স 7। সে বিকেলে খেলার সময় বল কবরস্থানের দিকে গড়িয়ে যায়। বন্ধুরা বলে সে শুধু বলটা আনতে গিয়েছিল, কিন্তু তারপর থেকে সে আর কখনো ফিরে আসেনি। তার বাবা আলী সাহেব পুরো কবরস্থান ঘুরতে চেয়েছিলেন, কিন্তু গ্রামের মোল্লা ও ওঝা বাধা দেন, কারণ তাদের মতে ওখানে শুধু কবর না, ওখানে এক জীবিত কিছু আছে যে মৃতদের জায়গা পাহারা দেয়। সেই রাতে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। কুকুরগুলো হঠাৎ একসাথে চেঁচাতে শুরু করে, গরুর ঘরের পিছনের কিছু নড়াচড়ার শব্দ শোনা যায়, আর রাতের আকাশে ভেসে আসে এক অচেনা শব্দ, ঝরর ঝরর কর্মর, যেন কেউ কাঁচা হাঁটছে বুঝছে। সেপ্টেম্বরের এক রাতে গ্রামের যুবক আসিফ আর নাচির ঠিক করলো ওরা দেখবে আসলে কি হচ্ছে কবরস্থানে। দুজনে লন্ঠনের ক্যামেরা নিয়ে বের হয়, আর গ্রামের বাকি লোকজন ভয় পেয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। রাত তখন ঠিক 12টা বাজে। ওরা কবরস্থানের দেয়াল টপকে ঢোকে। চারপাশে নিস্তব্ধতা, শুধু হাওয়ার শব্দ, আর কোথাও কোথাও ঢালের ফাঁকে পেঁচার ঢাকে ঘুরে আসা এক অদ্ভুত প্রতিধ্বনি। আসিফ ফিসফিস করে বলে, তুই শুনলি? কেউ যেন কাঁদছে। মাটি থেকে প্রায় 20 ফুট দূরে একটা পুরনো কবরের পাশে শোনা গেল ছোট্ট কণ্ঠে কারো কান্না। ওরা লণ্ঠন তুলে দেখে কোনো বাচ্চা না, বরং একটা আধমরা কুকুর, যার শরীরও অর্ধেক খাওয়া, আর মুখে থাকা কাদামাটির সাথে মানুষের পোশাকের টুকরো আটকে আছে। নাসির ভয় পেয়ে পিছনে সরে যায়। ঠিক তখনই কবরের ভেতর থেকে কেউ যেন ধীরে ধীরে নিঃশ্বাস নেয়।
এক মুহূর্তে লণ্ঠনের আগুন নিভে যায়। চারপাশ অন্ধকার। মাটির নিচ থেকে যেন কিছু একটা নড়ে উঠল। কবরের মাটি ফুলে উঠছে, তারপর ধীরে ধীরে ফেটে যাচ্ছে। আসিফ চিৎকার করে ওঠে, নাসির দৌড় দে। ওরা দৌড় দেয়, কিন্তু পিছন থেকে শোনা যায় ভয়ঙ্কর একটা গর্জন, যেন কোনো মানুষ আর পশুর মাঝামাঝি কিছু চিৎকার করছে। আর সেই শব্দে পুরো অন্ধকার কবরস্থান কেঁপে ওঠে। রাতের সেই ঘটনার পর আসিফ আর নাসির আর কখনো ঠিকমতো কথা বলতে পারেনি। ওরা দৌড়ে বাড়ি ফিরে আসে, ঘামে ভিজে, মুখে কোনো কথা নেই, শুধু চোখ দুটো ফাঁকা। গ্রামের মানুষরা জড়ো হয়, কেউ পানি আনে, কেউ কোরআন পরে ফু দেয়, কিন্তু দুজনে কাঁপতে কাঁপতে একটা কথাই বলছিল, ওটা কবরের ভেতরেই ছিল, ওটা বেঁচে আছে। পরদিন সকালে গ্রামের মানুষরা দল বেঁধে কবরস্থানে দিকে যায়। সূর্যের আলো তখনও পুরোপুরি ওঠেনি। ভেতরে ঢুকতে দেখা গেল মাটি উল্টে গেছে, কিছু কবর ফেটে আছে, আর চারপাশে ছড়ানো রক্ত আর ছোট ছোট হাড়ের। সব থেকে ভয়ঙ্কর বিষয়, একটা কবরের পাশে পাওয়া গেল একটি ছোট্ট শিশুর হাতের কবজির হাড়, যার উপর রক্ত এখনো শুকায়নি। সেই রাতে ঘটনার পর গ্রামের সবাই ভয়ে কাঁপতে লাগলো। বাচ্চাদের ঘরের বাইরে যেতে নিষেধ করা হলো। মসজিদে ইমাম ঘোষণা দিলেন, এটা জিনের কাজ নয়, এটা আরো ভয়ঙ্কর কিছু। তখনই গ্রামের পৌর চেয়ারম্যান পরামর্শ দিলেন, শাহপুরের পূর্ব দিকে একজন ওঝা থাকে, নাম তার মাওলানা খিজির। তিনি নাকি মৃত আত্মা আর অশরীরী প্রাণীর উপর কাজ করেন, ওনাকে আনো। দুদিন পর মাওলানা খিজির গ্রামে আসে। কালো পাগড়ি, লাল চোখ, আর হাতে অদ্ভুত দাগওয়ালা কাঠের লাঠি। তিনি গ্রামে পা রাখার সাথে সাথে কেঁপে ওঠে গ্রামের বাতাস। তিনি নিচু গলায় বলেন, এই জায়গার নিচে কিছু আছে, যা মানুষ না, পশুও না, বরং দুজনের মাঝে এক অভিশপ্ত সৃষ্টি। ওঝা দিন দিন গ্রামের বাইরে অবস্থান নিলেন। প্রতিদিন রাতে কবরস্থানের চারপাশে মঞ্চ পড়তে থাকলেন। গ্রামের সবাই মনে করেছিল এবার হয়তো শান্তি ফিরে আসবে, কিন্তু দ্বিতীয় রাতে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। ওঝা কবরস্থানে ঢোকার পর মসজিদের মিনারে ঠিক 3টা বাজতেই শোনা গেল সেই পরিচিত শব্দ, চর চর, কর্মর কর্মর। লোকজন জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে মাওলানা খিজিরের লণ্ঠনের আলো হঠাৎ নিভে গেল। তারপর কবরের ভেতর থেকে উকি দিল 2টা জ্বলন্ত চোখ, যেগুলো মানুষের মতো না, পশুর মতো না। একটা বিকৃত মুখ, হাড়ে মোড়া শরীর, লম্বা নখ, আর দাঁতের ফাঁকে এখনো রক্তের দাগ। ওটা হামলে পড়ে ওঝার উপর। ভয়ঙ্কর চিৎকারে গ্রাম কেঁপে ওঠে। সবাই দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। ওঝার শরীর পাওয়া গেল টুকরো টুকরো অবস্থায়, আর তার লাঠিটা অর্ধেক ভাঙা অবস্থায় পড়ে আছে কবরের সামনে। কবরের পাশে দেয়ালে তখনও লেখা ছিল ওঝার শেষ মন্ত্রের লাইন, যে মৃতদের মাংস খায় সে জীবিত হয়েই মরবে। গ্রাম এখন আতঙ্কে পরিণত হয়েছে। বাচ্চারা নিখোঁজ, বড়রা কবরস্থানে যেতে ভয় পায়। আর রাতের আকাশে দেখা যায় এক অদ্ভুত লালচে চাঁদ। আসিফ আর নাসির সিদ্ধান্ত নেয়, এবার শেষবারের মতো ওরা সত্যি দেখবে ওটা কি। ওরা গ্রামের বাকি 3 জন সাহসী যুবককে নিয়ে বের হয় রাতে। সাথে থাকে ক্যামেরা, আগুনের মশাল, আর ওঝার পুরনো লাঠি। মধ্যরাত, কবরস্থানের ভিতরে আবারও হাওয়া বইছে, গাছের পাতা কাঁপছে, মাটির নিচে নড়াচড়া হচ্ছে। আসিফ বলে, ওটা যদি মাটি দিকে বের হয় এবার ওকে ফিরতে দেব না। হঠাৎ এক কবর ফেটে গেল। মাটি খুঁড়ে ওঠে এক ভয়ঙ্কর চেহারা, অর্ধেক মানুষ অর্ধেক পশু। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখে বাচ্চার হাড়,
ওটা গর্জন করে ঝাঁপিয়ে পড়ে। নাসির আগুনের মশাল ছুঁড়ে মারে। আসিফের হাতে থাকা লাঠি তুলে মন্ত্র পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। লাঠিটা কবরের মাটিতে আঘাত করতেই এক বিকট শব্দ হয়। আকাশে বর্ষপাত, কবরের ভিতরে আগুন লেগে যায়। আর সেই প্রাণী চিৎকার করতে করতে পুড়ে মাটিতে ঢলে পড়ে। মাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। চারপাশে নিস্তব্ধতা ফিরে আসে। শুধু পুড়ে যাওয়া গন্ধে ভরে যায় কবরস্থান। পরের দিন সকাল, কবরস্থান শান্ত, পাখিরা ডাকছে। কিন্তু এক কবরের পাশে এখনো দেখা যায় ছোট ছোট নখের দাগ। এই ছিল ঘটনা। আমি বাংলা ঠিক বুঝি না, না পারি লিখতে, না পারি বলতে, এমনকি শব্দগুলো ঠিকঠাক বুঝতে পারি না। দু একটা শব্দ হয়তো বুঝতে পারি, তাই পড়ের মাধ্যমে লিখে পাঠালাম। যদি ভালো লাগে শেয়ার করবেন। আমি আমির আলী, পাকিস্তান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। রবিবারের এই বিশেষ আয়োজনে যে ঘটনাটি পড়ে শোনাচ্ছি, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স। জানতে চাইব না আপনারা সবাই কেমন আছেন, কারণ আপনারা সব সময় আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোর দলেই থাকেন। আমি সাকিব হাসান, লিখছি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ঘুনুরঘাট বাতাসন নামক এলাকা থেকে। বাসা থেকে স্টুডিও অনেক দূরে হওয়ায় এবং কিছু ব্যক্তিগত সমস্যার কারণে স্টুডিওতে আসতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই 2020 সাল থেকে আপনাকে শুনছি। প্রথমেই বলে নিচ্ছি, সাজিয়ে গুছিয়ে লিখতে না পারায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি না ঘটনাটা কতটা ভয়ঙ্কর, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে শ্রোতা বন্ধুদের পড়ে শোনাবেন। একদম সত্যি ঘটনা। যাই হোক, আর কথা বাড়াবো না, চলে যাই ঘটনায়। ঘটনাটি এখন থেকে বেশ কয়েক বছর আগের এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা। তো বড় ভাই আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করছি। সালটা 2001। সবেমাত্র নতুন বিয়ে করেছি। আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে, মধ্যপাড়া পাথর খনি সংলগ্নে। আমার স্ত্রী কয়েকদিন হলো তার বাবার বাড়িতে আছে। মা বলল, বৌমা তো অনেকদিন হলো তার বাবার বাড়ি আছে, যা তুই গিয়ে নিয়ে আয়। মায়ের কথা আমি ফেলতে পারলাম না। সেদিন বিকেলবেলা সূর্য ডোবার আগে আগে সাইকেল নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রওনা দিই। পাথর খনির কাছে পৌঁছানোর পর দুটো রাস্তা পড়ে আমার শ্বশুর বাড়ি যাওয়ার। একটা হচ্ছে পিচ ঢালা পাকা রাস্তা, আরেকটি জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট। যেহেতু পাথর খনি পৌঁছেই মাগরিবের আজান দিয়ে দেয়, তাই ভাবলাম শর্টকাট হয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাব, তাহলে সময় একটু কম লাগবে আর বেশি অন্ধকারও হবে না। যেই ভাবা সেই কাজ। আমি জঙ্গলের পথে রওনা দিলাম। তখন 6:45। তো এখান থেকে মূল ঘটনার শুরু। কিছু দূর যাবার পর হঠাৎ একটা লাল শাল গাছের কাঁচা ডাল আমার সাইকেলের সামনে এসে পড়ে। আমি তাল সামলাতে না পেরে পড়ে যাই। সাইকেলটা উঠিয়ে ভাবছি আশেপাশে কোনো বাতাস নেই, তাছাড়া আকাশ পরিষ্কার। তাহলে এত বড় ডাল ভাঙলো কিভাবে, তা আবার কাঁচা ডাল? এই কথা ভাবতে ভাবতে যেই সাইকেলে উঠবো তখন মনে হচ্ছে সাইকেলের পেছনটা অনেক ভারী, প্রায় 10 মণ ওজন ওঠানো হয়েছে যেন সাইকেলে। আমি তখনও ভাবতে পারিনি আমার সাথে প্যারানর্মাল কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। সাইকেলের সাথে প্রায় 5 মিনিট টানা হ্যাঁচড়া করার পর যখন সাইকেল একটু এগুতে পারছি না, তখন মনে ভয় ঢোকে। আসলে কি এটা স্বাভাবিক কোনো বিষয়?
মনকে সান্ত্বনা দিয়ে বললাম, হয়তো সাইকেলের পেছনে চাকা জ্যাম হয়ে গেছে, তাই এগোচ্ছে না। এখানে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, আমি সাইকেলে উঠলে সাইকেলের ওজন অনেক হয়ে যায়, সাইকেল থেকে নামলে আবার সব স্বাভাবিক। এবার সাইকেল থেকে নেমে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু এরপর যা ঘটল সেই কথাটা এখনো মনে হলে ভয়টা আমার মনকে নাড়িয়ে দেয়। আমি সাইকেল থেকে নামার পর প্রায় 30 থেকে 40 মিনিট হাঁটছি, কিন্তু আমার রাস্তা শেষ হচ্ছে না। অথচ সেখান থেকে আমার শ্বশুর বাড়ি 7 থেকে 10 মিনিটের রাস্তা। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম আমি প্রথমে যেখানে সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম আবার সেখানেই চলে এসেছি। এবার ভয়ে ভয়ে আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমার সাথে এমন হচ্ছে কেন? এবার যতটুকু হাঁটছি ততটুকুই পিছিয়ে আসছি। 15 পা সামনে গেলে আবার 15 পা পেছনে পিছিয়ে আসছি। আশেপাশে কোনো বাড়িঘরও নেই যে লোকজনদের ডেকে সাহায্য চাইব। আবার চিৎকারও করতে পারছি না। নতুন জামাই, লোকে কি ভাববে? এবার মনে হচ্ছে সাইকেলের ওজনটা অতিরিক্ত হয়ে গেছে। এতক্ষণ তো হেঁটে নিয়ে যেতে পারলাম, এখন সেটাও পারছি না। কোনো উপায় না পেয়ে সাইকেলটা মাটিতে ফেলে দিলাম। কিছুক্ষণ পর সাইকেলটা তোলার জন্য যেই আমি কোমর বাঁকা করেছি, তখনই পেছনে অদৃশ্য 10টি হাতের স্পর্শ আমি টের পাই। সেই হাতে এতটাই শক্তি যে আমি ব্যথায় কুঁকুড়িয়ে উঠি। অনেক কষ্টে পেছনে হাত দিয়ে দেখি কোনো হাতের স্পর্শ পাচ্ছি না, অথচ আমি প্রচুর ব্যথা অনুভব করছি। সেই হাত এখনো আমার কোমর চেপে ধরে আছে। এই অদৃশ্য হাতের থেকে কিভাবে রক্ষা পাবো, যে হাত ধরা যায় না, ছোঁয়া যায় না? মনে মনে আল্লাহকে ডাকতে থাকি, আর যতগুলো সূরা জানি সব পড়তে শুরু করি। কিছুক্ষণ পর মনে হলো কোমর ছেড়ে দিল কেউ, ব্যথাটাও কমে আসছে। অনেক কষ্ট করে সাইকেলটা উঠিয়ে কোমরে হাত দিয়ে চমকে উঠি। আমার কোমরে 4টি শীতল লুঙ্গির সাথে পেঁচিয়ে। এই শীতল আসলো কোত্থেকে? এটা হয়তো লিসনারদের প্রশ্ন থাকতে পারে। প্রিয় লিসনার্স, চলুন একটু পেছনে ফিরে যাই। আমি যখন শ্বশুর বাড়ি আসার জন্য রওনা দেব, তখন আমার মা আমার শাশুড়িকে দেওয়ার জন্য 4টা শীতল দেয়। এখানে আরেকটা কথা বলে দেই, শীতল হয়তো আমরা অনেকেই চিনি না। শীতল হচ্ছে এক প্রকার কচুর ডাল আর ছোট শুটকি মাছের গুঁড়ো দিয়ে তৈরি একটি খাবার, যা গ্রাম অঞ্চলে অতি প্রিয়। কালের বিবর্তনে সেটাও এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঘটনায় ফেরা যাক। কোমরে হাত দিতে যখন মনে পড়ে আমার কাছে শীতল আছে, তখন বুঝতে কষ্ট হলো না কেন এতক্ষণ এগুলো আমার সাথে হচ্ছে। এখন কি করব, কিভাবে পার হব এই রাস্তা? তখনই আমার দাদির একটা কথা মনে পড়ে গেল। খাবার নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কেউ পেছনে লাগে, কোনো বেড়াল পিছু নেয় বা অস্বাভাবিক কিছু বুঝতে পারি, তবে সেখান থেকে কিছু খাবার রেখে আসতে হয়, আর কোনো সমস্যা হয় না। আমি দেরি না করে কোমর থেকে 4টা শীতলের 2টা আকাশের পানে ছুঁড়ে মারলাম। অলৌকিকভাবে আমার সাইকেলের ওজন একেবারে কমে গেল এবং 2টো চাকার জ্যাম ছুটে গেল। স্বাভাবিক সাইকেলের মতো হয়ে গেল আমার সাইকেল। ঘটনাটা এখানেই শেষ। আরেকটু কষ্ট করে থাকুন। সাইকেলে উঠে যেই একটা প্যাডেল দিয়েছি, পেছন থেকে এমন জোরে একটা ধাক্কা দিল কেউ। সেই ধাক্কার গতিতে আমার শ্বশুর বাড়ি আমি পৌঁছে যাই, অর্থাৎ এক ধাক্কাতেই। শ্বশুরবাড়ির লোকজন আমার অবস্থা দেখে বুঝতে পারে রাস্তায় আমার সাথে কোনো ঝামেলা হয়েছে। কোনো কিছু বলতে না চাইলে শ্বশুরমশাই এক প্রকার বাধ্য করে সব ঘটনা শোনার জন্য। সব ঘটনা শোনার পর শ্বশুর বলে, তুমি যে ওখান থেকে ফিরে আসতে পেরেছ এটাই অনেক। ওখানে খুব খারাপ জিন বাস করে। আচ্ছা, তুমি গোসল করে খাবার খেয়ে নাও, আমি কবিরাজ ডেকে নিয়ে আসি। এই কথা বলে শ্বশুর বাইরে বের হতে গেলে আমি তাকে আটকে দেই। আমি বলি, কবিরাজ ডাকতে হবে না, আমি একদম ঠিক আছি। আমার জোড়াজুড়িতে শ্বশুর আর কবিরাজ ডাকতে গেলেন না। আমি গোসল করে চেয়ারে বসে ভাবছি আমার সাথে কি হয়ে গেল। এসব ভাবতে ভাবতে হঠাৎ ওয়ালের ঘড়ির দিকে আমার নজর যায়। ঘড়ি দেখে আমি কিছুক্ষণের মধ্যে স্তব্ধ হয়ে যাই। সব কেমন যেন ঘোলাটে লাগছে। এটা কিভাবে সম্ভব? ঘড়িতে দেখতে পাই 6:59। আমি যখন জঙ্গলের রাস্তা দিয়ে আসি তখন 6:45। এর ভেতর আমার সাথে এত কিছু হয়ে গেল। আমি তো প্রায় 30-40 মিনিট হাঁটছি। তাহলে সময়গুলো কিভাবে গেল, কোথায় গেল? নাকি আমার জীবনের সময়গুলো সেই সময়গুলো হারিয়ে গেছে? আমি তো ঠিক সময়ে শ্বশুরবাড়ি পৌঁছালাম, কিন্তু এর মধ্যে আমি যে সময়গুলো ওইখানে কাটালাম সেগুলো কোথায়? আমি আজও এই ঘটনার কোনো সমাধান পাইনি। আমার জীবন থেকে সত্যি সত্যি 30 থেকে 40 মিনিট হারিয়ে গেছে।
পরের দিন থেকে প্রচুর জ্বর, টানা 3 দিন জ্বরে ভুগেছি। পরে বাসায় এসে কবিরাজ দেখিয়েছিলাম আর 2 দিনের ভেতরে সুস্থ হয়েছি। এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। এখন 11:43 আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালো দলে আছি। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বেশ একটু ঠান্ডা লেগেছে, যার কারণে গলার অবস্থাটা এতক্ষণ হয়তো আপনারা বুঝতেই পারছিলেন। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আর এই মুহূর্তে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদের কিছু কমেন্ট পড়তে চাই। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, আমি যখন থেকে ভূত.com শুনি তখন থেকে রাজশাহী থেকে আমাকে লিখেছেন, এটা শশী আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, কানিজ ট্রেডার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মনস্টার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, গ্রাম কেন্দ্রিক 2টা জিনের ঘটনা পাঠিয়েছি, নিজ কণ্ঠে পড়ে শোনালে খুশি হব, হেদায়েত লিখেছেন এটা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনা দেখবো, আমরা অবশ্যই চেক করবো। আপনি এর আগেও ঘটনা পাঠিয়েছেন, আপনার নামটি পরিচিত আমাদের কাছে। ইন্ডিয়ার কলকাতা থেকে শুনছেন আমাদেরকে শেখ মুশিউর রহমান মনে হয় হবে এটা, শেখ মুশিউর রহমান ইন্ডিয়ার কলকাতা থেকে শুনছেন। ভাই, কলকাতার স্টোরি কিন্তু আমি অনেকদিন ধরে পাচ্ছি না, একমাত্র সুকান্ত মাইতি আমাদের পাঠাচ্ছেন। আমরা কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলের প্রচুর স্টোরি সবসময়ই পাই। আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করবেন যেন আমরা ঘটনাগুলো পেয়ে যাই ঠিক মতন। আমি অনেক পছন্দ করি, যেহেতু হচ্ছে আপনাদের ঘটনাগুলো কি বলবো যে খুবই অন্যরকম হয়। আমি রাজশাহী, খুলনা, তারপর বাইরের দেশগুলোর মধ্যে লন্ডন, কলকাতা সব কিছু মিলিয়ে যে সমস্ত এক এক জায়গার ঘটনা এক একভাবে ঘটে। আপনারা নিশ্চয়ই মনে আছে যে আমরা হাওড়া ব্রিজ নিয়ে একটা ঘটনা প্রচার করেছিলাম, সেটা প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল, সবাই খুব প্রশংসা করেছিলেন সেটির। এরকম আমরা আরও বেশ কিছু ঘটনা চাই। এবং কমেন্ট সেকশনে যারা আছেন তারাও যদি রিকোয়েস্ট করেন বিভিন্ন দেশে যারা আমাদের আছেন তাদেরকে, তাহলে নিশ্চয়ই তারা সেখান থেকে ঘটনা পাঠিয়ে দেবেন। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না টু গেট অল দ্য নোটিফিকেশনস। আমি দেখতেছি বরিশাল থেকে যেমন মেসেজ আসছে তেমনি আসছে আবার ওমান থেকে। নামগুলো এখন যেভাবে এখানে আসছে আমি ঠিক সবগুলো নাম পড়তে পারছি না, কারণ এখানে আসছে ইউটিউব চ্যানেলের নাম। যেমন আতিকুল ইসলাম আমাদের সাথে আছেন, HVN রকি, তিনি ওমান থেকে লিখেছেন। আবার বগুড়া থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আহসান হাবিব, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি টাঙ্গাইল থেকে মনস্টার, আমাদের সঙ্গে আছেন শরীয়তপুর জেলা থেকে, নাটোর থেকে আছেন আবদুল্লাহ মুক্তি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিফাত মিয়া টাঙ্গাইল থেকে, মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে আছেন এমডি ফরহাদ সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে আমরা আপনারা যেরকম ভূত.com সাথে আছেন সেই কারণেই হোক আর যেই কারণেই হোক আমরা 15 বছর ধরে এই পথ চলতে পারছি। এবং আপনি সবসময় এটা মাথায় রাখবেন যে আমি হচ্ছে আপনাদের সবচাইতে বড় সেই ফ্যান, সেই ভক্ত যিনি সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু ওয়ার্কিং ডে এবং প্রথম দিন, সুতরাং অবশ্যই আজকে আর সময় নষ্ট করব না আপনারা নিশ্চয়ই এখন সারাদিনের পরিশ্রমের পরে বিশ্রাম নেবেন এবং সকালবেলায় নিশ্চয়ই অফিস, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল সবই রয়েছে। সো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শীতের সময় সবাই আমরা বলি যে ঘটনা শুনতে অনেক মজা লাগে ঘরের ভেতরে, সুতরাং আপনারা ভালো কিছু ঘটনা পাঠিয়ে দিন। আমি একটা স্টুডিও সেশনের পরিকল্পনা করছি এবং সেটা এই উইক বা নেক্সট উইকেই আপনারা সবাই আমাদের স্টুডিওতে সে ঘটনা শেয়ার করতে পারবেন। যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই আমাদের জানিয়ে দিন এবং সাবজেক্টে লিখুন যে স্টুডিওতে আসতে চাই, তাহলেই হবে। আমরা চলে যাচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও আগামী মঙ্গলবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের এই মুহূর্তে ভূত.com সঙ্গে থাকুন এবং আমাদের অচিনপুরের সঙ্গে থাকুন এবং বুধবার আসার আগেও বা মঙ্গলবার আসার আগেও কিন্তু আরও একটা দিন হয়তো আপনাদের সাথে আমাদের কথা হবে, সেটার জন্য প্রস্তুত থাকুন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।